পরিচয়টা নিয়ে নেই। আমি ডাক্তার হামিদা মুস্তফা সেউতি, সহকারী সার্জন, বিজয়নগর উপজেলা হেলথ কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়াতে কর্মরত আছি বর্তমানে এবং 38তম বিসিএসসি প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তো আজকে লাইভ হয়েছি মেইনলি হচ্ছে আমার ফেসবুকের একজন ভাই তারিকুর রহমান রিয়াদ, ওনার সাথে মানে উনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন যে এই গ্রুপ মেম্বার যারা আছেন, আমার বিশেষ করে আমার ছোট ভাই বোন, তাদের জন্য বিসিএস সম্পর্কে মানে দিক নির্দেশনামূলক কিছু যেন আমি একটু বলি। আজকে মেনলি এই কারণে লাইভে আসা। আর অ্যাক্সেস মেডিকেল স্কুল গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার লাইভটা শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই। আমি আজকে মেইনলি বিসিএস ওভারঅল আমি বিসিএস সম্পর্কে একটা ধারণা দিব এবং স্পেশালি ফোকাস করব প্রিলিমিনারির উপরে, যেহেতু হচ্ছে আমরা শুনতেছি যে 42তম বিসিএসটা স্পেশাল বিসিএস হতে যাচ্ছে ডাক্তারদের জন্য। সো আমি যেহেতু মানে আমাদের 39তম বিসিএসেও হয়েছিল যে শুধু প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল, এমসিকিউ টাইপ রিটেন যেটাকে বলা হয়েছিল, এবং ভাইভা হয়েছিল, কোনো লিখিত পরীক্ষা হয় নাই। সো আজকে আমি মেইনলি প্রিলিমিনারিটার উপর একটু জোর দিব এবং সাথে ওভারঅল বিসিএস সম্পর্কে একটু বলবো। হ্যাঁ, তো আমরা প্রথমে পরীক্ষার সিস্টেমটা জেনে নেই, যারা একদমই নতুন তাদের জন্য সুবিধা হবে। তাহলে প্রথমে আমি জেনারেলটা একটু বলি, যেটা জেনারেল বিসিএস। এই বিসিএসে আমরা মেনলি 4টা স্ট্রিম দেখি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমরা প্রিলিমিনারি একটা পরীক্ষা দেই, এটা হচ্ছে 200 মার্কসের। এই 200 মার্কসের পরীক্ষাটা হচ্ছে মেনলি আপনার লিখিত পরীক্ষার টিকিট জেনারেল বিসিএস এর জন্য। হ্যাঁ, এরপর আমরা যদি প্রিলিমিনারিটা ক্রস করে সামনে যেতে পারি তখন আমরা লিখিত পরীক্ষা দিব, যেটা হচ্ছে মোট 900 নাম্বারের একটা পরীক্ষা, 6 দিনে পরীক্ষা হয়। আর যদি আপনি বোথ ক্যাডারে দিতে চান তখন হচ্ছে আপনার 1100 নাম্বারের পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, আর এরপরে রিটেন পাস করার পরে আপনার ভাইভাতে হচ্ছে 200 মার্কস। তাহলে এখন আমাদের টোটাল পরীক্ষা নাম্বার হচ্ছে এইদিকে যে লিখিততে 900 আর ভাইভাতে হচ্ছে 200। হ্যাঁ, তাহলে 1100। এই 1100-র মধ্যে আপনার মানে ক্যাডার কোনটা পাবেন, মানে টেকনিক্যাল পাবেন না জেনারেলে দিলে জেনারেল পাবেন, তার উপর ডিপেন্ড করতেছে এই 1100 নাম্বারের উপর। প্রিলিম নাম্বারটা পরবর্তীতে টোটাল রেজাল্টের উপর কোনো এফেক্ট করে না, এটা জাস্ট একটা লিখিত পরীক্ষার টিকিট। ঠিক আছে, আচ্ছা, এখন স্পেশাল বিসিএস যেটা আমরা 39তম বিসিএস দিয়েছিলাম এটার কথা একটু বলি, যেহেতু 42তম বিসিএসটা স্পেশাল হওয়ার মতো একটা চিন্তাভাবনা হচ্ছে। সো আমরা যেভাবে দিয়েছিলাম এটা হচ্ছে যে আমরা 200 নাম্বারের একটা প্রিলিমিনারি পরীক্ষা দেই, যেটাতে হচ্ছে 100 নাম্বার জেনারেল সাবজেক্টগুলো ছিল আর 100 নাম্বার ছিল মেডিকেল সায়েন্স। এরপরে আমাদের কোনো লিখিত পরীক্ষা দেওয়া লাগে নাই, আমরা সরাসরি এটাতে যারা কোয়ালিফাই করছে আমরা সরাসরি ভাইভাতে চলে গেছি এবং 200 নাম্বারের একটা ভাইভা হয়েছে। পরবর্তীতে হেলথ চেক আপ, পুলিশ ভেরিফিকেশন, দেন হচ্ছে গ্যাজেট। এটা হচ্ছে মানে প্রসেসটা, স্টেপগুলা। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশনে আসতে চাই, মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি জেনারেলটা বলি আগে, এরপর স্পেশালটা আমাদের যেভাবে হয়েছিল 39 ওটা বলবো। জেনারেল এর ক্ষেত্রে আমরা দুটাতেই 200 নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা হয়। তো এই 200 নাম্বারের মধ্যে জেনারেলটার ক্ষেত্রে হচ্ছে আপনি পরীক্ষা দিচ্ছেন বাংলা, ইংরেজি, এরপরে হচ্ছে গণিত ও মানসিক দক্ষতা, এরপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল এবং হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তি। এই প্রতিটা সাবজেক্টের উপরে হচ্ছে আপনার 200 নাম্বারের পরীক্ষা হবে, মানে টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। আর যেটা আমরা 39তম বিশেষ বিসিএসে দিয়েছিলাম এটা হচ্ছে আমরা 100 নাম্বার দিয়েছি মেডিকেল সায়েন্স, এখানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এরপরে হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, আর ক্লিনিক্যাল থেকেও কিছু প্রশ্ন হয়েছিল। আর সাথে বাকি 100 যে নাম্বার এখানে বাংলা, ইংরেজি, মানসিক দক্ষতা, গণিত, আর হচ্ছে বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়াবলী, এই 5টা সাবজেক্ট। তার মানে এখানে হচ্ছে ওই কম্পিউটার বা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ এইসব ছিল না। হ্যাঁ, আচ্ছা, এখন আসি প্রিলিমিনারি পরীক্ষাটার টাইম ডিস্ট্রিবিউশন নিয়ে। টাইমটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, যেটা হচ্ছে আমরা 200 নাম্বারের পরীক্ষার জন্য আমরা 2 ঘন্টা টাইম পাই। 2 ঘন্টা হচ্ছে তাহলে 120 মিনিট, অর্থাৎ আপনাকে 200টা এমসিকিউ দাগাতে হবে 120 মিনিটের মধ্যে। ঠিক আছে, এখন যেটা কথা এটা হচ্ছে আপনি তো আসলে আমরা যারা পরীক্ষা দেই তারা কিন্তু কেউই
100% আনসার করি না, কারণ আমাদের কাছে সব সব প্রশ্ন জানা থাকে না। সো আমরা অনেক প্রশ্নই মানে বাকি রেখে আসি, বেশিরভাগ সময় দেখা যায় মানে 140-150 এরকমটা দাগাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় যে 120 মিনিট টাইমের মধ্যে ওইটুকু আনসার করার জন্য ওই টাইমটা এনাফ। সো আপনারা হচ্ছে টাইম নিয়ে একদমই ঘাবড়া যাবেন না। টাইম অনেক মানে যথেষ্ট পরিমাণ টাইম থাকে, এবং বেশিরভাগ সময় আপনারা যদি পরীক্ষা দিতে দিতে অভ্যস্ত হয়ে যান, তখন একসময় দেখা যাবে যে মানে 1.5 ঘন্টার মধ্যে আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে। না, আমার ক্ষেত্রে এরকম হতো যে 1.5 ঘন্টার মতো লাগতো আমার, বাকি 30 মিনিটস আমি বসে থাকতাম, এরকম লাগতো। হ্যাঁ, আচ্ছা, এখন টাইমের ক্ষেত্রে আরেকটা কথা যেটা বলবো, এটা হচ্ছে আপনার মানে আমি আগে থেকেই বলে রাখি যে ম্যাথটা নিয়ে অনেকে একটু টেনশনে পড়ে যান, যে মানে ম্যাথটা ওই সময়ের মধ্যে বড়োভাবে মানে জেনারেলে যেভাবে অঙ্ক করছে, লিখিত পরীক্ষায় যে অঙ্কগুলো আমরা করি মানে স্টেপ বাই স্টেপ এভাবে অঙ্ক করে আমরা মানে শেষ করতে পারবো কি না, 15টা ম্যাথ যেহেতু আছে। আচ্ছা, এই জন্য আমরা অনেকে করি কি শর্টকাটে ম্যাথ শুরু করি, মানে করা শুরু করি। এই শর্টকাটে ম্যাথটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু পরে ডিটেলস বলতেছি, কিন্তু আগেই বলে রাখছি যে শর্টকাটে ম্যাথের দিকে কখনোই যাবেন না, এটা একটা ভুল ডিসিশন। ঠিক আছে, আচ্ছা, এই গেল টাইম ডিস্ট্রিবিউশন। এখন আমরা যাই আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দেন, আন্দাজে কোনো প্রশ্ন তাকানো যাবে না। আপনি যদি 130টা পারেন, মানে 130টা আপনি 100% নিশ্চিত হয়ে দাগান, ঠিক আছে, আপনি 130টা রেখেই চলে আসবেন। আমি মানে গ্যারান্টি দিয়ে বলতেছি ওই 130-এ আপনি টিকবেন, ঠিক আছে। কিন্তু কোনোভাবেই আপনি নেগেটিভ মার্কিং যাতে আপনার না হয়, নেগেটিভ মার্কিং আপনি সর্বোচ্চ 3-4, এর বেশি কোনোভাবেই যেন না হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি পয়েন্টস কিছু মানে নাম্বার বাড়ানোর জন্য। তো এরপরে আমি যেহেতু প্রিলিমিনারি নিয়ে আলোচনা করতেছি, আমি মানে প্রিলিমিনারি তো অনেক সাবজেক্ট, তো এতগুলো সাবজেক্টের সব কথা আসলে বলা যাবে না এত লাইভে, ছোট লাইভে। আমি চেষ্টা করতেছি যে এই 2টা টপিকস নিয়ে আমরা সাধারণত ভয় পাই, সেই 2টা টপিকস একটু বেশি বলার, আর বাকিগুলো টুকটাক বলবো। যেমন আমি ম্যাথ আর ইংলিশ এই 2টা একটু বলতে চাচ্ছি ইলাবোরেট করে। হ্যাঁ, এখন ফার্স্টে আমরা তাহলে ম্যাথের কথায় যদি যাই, ম্যাথ এবং হচ্ছে মানসিক দক্ষতা, এই 2টাতেই হচ্ছে 15 এবং 15, 30 নাম্বার। গণিতে 15 আর হচ্ছে মানসিক দক্ষতায় 15। সো এখন ম্যাথের মধ্যে কি কি আছে? ম্যাথের মধ্যে আছে পাটিগণিত, এরপর আছে বীজগণিত, এরপর আছে জ্যামিতি এবং সাথে পরিসংখ্যান, আর অন্যান্যর মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে আসলে আমরা ইন্টারমিডিয়েটে যাদের ম্যাথ ছিল তাদের জন্য একটু সুবিধা, যেমন ওইখান থেকে কিছু অঙ্ক আসে, যেমন সম্ভাব্যতা বা বিন্যাস সমাবেশ, এই অঙ্কগুলো আসে। হ্যাঁ, এখন আমি নিজে যেটা ফেস করছি এটা হচ্ছে আমার পুরো ম্যাথের মধ্যে আমার কাছে পাটিগণিত সবচেয়ে কঠিন লাগতো। আপনাদের কার কীরকম লাগে আমি জানি না, আমার কাছে পাটিগণিত বিশেষ করে হচ্ছে যে সরল সুদ কষা, তারপরে যে লাভ ক্ষতি, হ্যাঁ, এই অঙ্কগুলো আমার কাছে খুবই কঠিন লাগতো। এবং আমি যেটা ফেস করছি এটা হচ্ছে আমি প্রচুর সময় দিচ্ছি এই 2টা চ্যাপ্টারে, কিন্তু আলটিমেটলি যে দেখা গেছে আমি 38 এবং 39 2 বিসিএসেই আলটিমেটলি অঙ্ক যেটা আমি মিলাতে পারি নাই। তো আমার অনেক পরিশ্রম বৃথা গেছে। এই জন্য আমি যেটা বলতে চাই, যারা আমার মতো পাটিগণিতে হচ্ছেন দুর্বল, তারা হচ্ছে মানে এই 2টা জিনিস আমার মনে হয় যে বাদ দিয়ে করতে পারেন। কারণ যেটা বলতেছি এটা হচ্ছে ম্যাথের টোটাল 15 নাম্বারের মধ্যে পাটিগণিত থেকে প্রশ্ন আসবে মাত্র 3 নাম্বারের। হ্যাঁ, এগুলো কিন্তু একদম সিলেবাসে পাটিগণিত থেকে প্রশ্ন আসবে মাত্র 3 নাম্বার। যে 3 নাম্বারের মধ্যে হচ্ছে আপনার আরও কিছু টপিকস আছে এগুলো ছাড়াও, যেমন হচ্ছে বাস্তব সংখ্যা আছে, লসাগু গসাগু আছে, এরপরে হচ্ছে শতকরের অঙ্ক আছে, অনুপাত সমানুপাত আছে। হ্যাঁ, তো ওই মানে লাভ ক্ষতি বা সুদ কষার যে অঙ্কগুলো তার চাইতে এই যে বাকি যেগুলো বললাম এগুলো কিন্তু অনেক সোজা, এবং দেখা যায় যে এগুলো থেকে এমন প্রশ্ন আসে যে আপনার ম্যাথটা খাতা মানে রাফ করা লাগতেছে না, আপনি মানে প্রশ্ন দেখে আনসারটা করে ফেলতে পারতেছেন। তো দিক থেকে যেটা হচ্ছে আপনি মানে যে অল্প সময়ে যে নাম্বারটা ক্যারি করতে পারবেন, কিন্তু লাভ ক্ষতি সুদ কষা দেখবেন বারবার করতেছেন, কিন্তু আলটিমেটলি আমার মতো প্যাচে পড়ে হয়তো পরে ভুল করে ফেলবেন। সো আপনার মানে টাইম প্রিপারেশনের সময় যে টাইমটা আপনি নেবেন, এটা আপনি খুব চিন্তা করে মানে ভাগ করে নেবেন আর কি, আপনি কিসের জন্য কতটুকু টাইম দিলে আপনার কতটুকু লাভ হবে। হ্যাঁ, তাহলে এটা একটা লেসন আমি যেটা মানে পাইছি 3 বছর বিসিএস নিয়ে পড়াশোনা করার পরে, যেটা হচ্ছে মানে আন্দাজে পড়া যাবে না, যেটাতে নাম্বার আমি আলটিমেটলি পাবো না, এটা পড়ে কোনো লাভ নেই। আচ্ছা, এখন পাটিগণিতের ব্যাপারে আরেকটা কথা বলবো, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ,
বাস্তব সংখ্যা থেকে মানে খুব কমনলি প্রশ্ন আসে যে কোনটি অমূলদ সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা, কোনটি অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তো এই জিনিসগুলো হচ্ছে নাম্বার ক্যারি করার খুব সহজ এবং অবশ্যই সময় বান্ধব, মানে আপনার সময় সেভ করা, প্রশ্নটা দেখেই আনসার দাগায় ফেলতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু টাইম বাঁচবে। তো বাস্তব সংখ্যার যে অঙ্কগুলা, এই অঙ্কগুলো আপনারা করবেন কি, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একদম মানে এমনভাবে সলভ করবেন যাতে আপনি কি বলবো, তাকালেই আপনি আনসার দিতে পারেন, আপনার চিন্তা করার যাতে কোনো সময় না যায় চিন্তা করার জন্য। হ্যাঁ, এইভাবে সলভ করবেন এবং দেখা যায় কি এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারটা থেকে প্রশ্ন মানে খুবই রিপিট হয়, অনেকবার রিপিট হয়েছে এরকম, ঠিক আছে। এরপরে পাটিগণিত নিয়ে আর বললাম না, যেটা আমার পাটিগণিত থেকে মেন লেসন, এটা হচ্ছে যদি আপনারা পাটিগণিতে আমার মতো দুর্বল থাকেন তাহলে হচ্ছে লাভ ক্ষতি সুদ কষা এই অঙ্কগুলা অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেক টাইম কনজিউম করে এগুলা। আচ্ছা, আর যদি পাটিগণিত পারেন তাহলে অবশ্যই করবেন, এবং পাটিগণিত থেকে আপনারা 100% মার্কস আশা করতে পারেন যদি আপনারা হচ্ছে লাভ ক্ষতি সুদ কষা আর এই শতকরা এই অঙ্কগুলো আপনারা পারেন। কিন্তু আমি পারতাম না, তাই আমার লেসনটা আপনাদেরকে একটু দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন 15 নাম্বার থেকে 3 নাম্বার চলে গেল পাটিগণিত, তাহলে আরও বাকি আছে আমাদের বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান। হ্যাঁ, সো এখন বীজগণিতে আসি। বীজগণিতের নাম্বার হচ্ছে 6 নাম্বার, ঠিক আছে। তো এখন আমরা তো সবাই মেডিকেল স্টুডেন্ট আমাদের এই গ্রুপে। সো হচ্ছে আমরা সবাই সায়েন্স পড়ে আসছি। তো আমাদের জন্য 9-10-এ ম্যাথ ছিল, ইন্টারেও ম্যাথ ছিল বেশিরভাগেরই। তো আমাদের জন্য এই পোর্শনটা খুবই ইজি, বীজগণিত আমার কাছে খুব ইজি লাগতো। আপনাদের কাছে কেমন লাগে আসলে জানি না, হয়তো বেশিরভাগের কাছে সোজা লাগবে। তো এখান থেকে আমরা চেষ্টা করব ছয়ের মধ্যে মানে 4-5 যেন অবশ্যই পাই, এটা চেষ্টা করব, যেহেতু এই জিনিসটা আমাদের জন্য সোজা। আর এই ক্ষেত্রে যেটা আমি একটা ইম্পর্টেন্ট কথা মানে মজার কথা বলতে চাই, এটা হচ্ছে এই অনেক সময় দেখা যায় ওই প্রশ্নগুলো আসে যে মানে এক্স এর মান নির্ণয় করো। হ্যাঁ, তো এক্স এর মান নির্ণয় মাঝে মাঝে এমন বড় বড় প্রশ্ন আসে যে প্রতিস্থাপন, অপনয়ন এই টাইপের প্রশ্নগুলো দিয়ে দেয়, যেখান থেকে মানে দুইবার করে এক্স এর মানটা বের করতে হয়, দুইটা সমীকরণ সমাধান করে। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, মানে এত বড় ম্যাথটা না করে আপনারা যে 4টা অপশন দেওয়া থাকে নিচে, ধরেন এক্স এর মান কত লিখে নিচে 2, 1, 5, 4 এরকম দেওয়া আছে, আপনারা যেটা করতে পারেন এটা হচ্ছে আপনারা সরাসরি এই প্রতিটা অপশন মানে সমীকরণে বসিয়ে মানে শুদ্ধি পরীক্ষাগুলো করে ফেলবেন। তখন দেখবেন যদি যেটা বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যায়, ওইটাই মানে আনসারটা হবে। তো ওভাবে দাগিয়ে দিবেন, ঠিক আছে। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আপনারা কি মানে আমার লাইফটা কি হচ্ছে কিনা আমি এটাও বুঝতেছি না, প্লিজ একটু কমেন্ট করবেন। আমি কি কমেন্ট দেখা যাচ্ছে না কেন এই জায়গায়? হ্যাঁ, দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। ওকে, আপনারা অনেকে দেখতেছেন আমাকে, আমার 482 জন দেখতেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যেতে চাই হচ্ছে জ্যামিতিতে। এখন 3 নাম্বার গেল পাটিগণিত, বীজগণিত গেল 6 নাম্বার, এরপর আসছে জ্যামিতি হচ্ছে 3 নাম্বারের প্রশ্ন থাকবে এখান থেকে। তো 3 নাম্বারের প্রশ্ন থেকে আপনি একদম 100% ধরে রাখেন যে পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড একটা প্রশ্ন আপনারা অবশ্যই 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 পাবেন, এটা একদম আসবেই। তো পিথাগোরাসের যত মানে সমাধান পাবেন, যত পিথাগোরাসের উপপাদ্য রিলেটেড প্রশ্ন পাবেন একদম মানে সলভ করে ফেলবেন, প্লাস মাথায় রাখবেন, ঠিক আছে। এরপরে বাকি যে টপিকগুলো, যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এর মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বৃত্ত থেকে, মানে বৃত্ত এবং সমকোণী ত্রিভুজ যে ব্যাসার্ধ, এই দুইটা প্রশ্ন খুব বেশি আসে বৃত্ত থেকে, ব্যাসার্ধ নির্ণয়, তারপর হচ্ছে সমকোণী মানে বৃত্তের ভিতরে যে সমকোণী ত্রিভুজ দিয়ে কিছু প্রশ্ন থাকে, এগুলো একদম রিপিটেডলি আসে, প্রতি বছরে আসা দেখা যায়, ঠিক আছে। আর একটা প্রশ্ন থাকে হচ্ছে জ্যামিতির মধ্যে পরিমিতি থেকে, এই পরিমিতির অঙ্কগুলো আসলে কিছুটা লেংদি, তো চেষ্টা করবেন মানে করতে পারলে, পরিমিতি কিন্তু করতে পারলে সোজা আমার কাছে মনে হতো আর কি। তো চেষ্টা করবেন যে করতে, কারণ পরিমিতির অঙ্কগুলো একই টাইপের অঙ্কই বেশি আসে। সো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আপনারা যদি সলভ করে ফেলেন, আমার মনে হয় যে চান্স মানে এটা আসার সম্ভাবনা খুব বেশি প্রিভিয়াস ইয়ার থেকেই। আচ্ছা, তাহলে আমাদের 12 নাম্বার চলে গেল 15-তে। হ্যাঁ, আর বাকি আছে 3। এই 3-এর মধ্যে যেগুলো আসে এটা হচ্ছে পরিসংখ্যান থেকে কিছু অঙ্ক আসে, মানে থিওরি টাইপের। হ্যাঁ, আর হচ্ছে সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। এই সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা হচ্ছে নাম্বার ক্যারি করার জন্য খুবই মানে ইজি কিছু অঙ্ক। সেট তো আপনারা সবাই পারেন, সবচেয়ে সোজা জ্যামিতি বীজগণিতের মধ্যে সেটের অঙ্কগুলোও কমনলি আসে, সেট করবেন। আর যাদের ইন্টারে ম্যাথ ছিল না তারা বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা নিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন, তবে
আশা করতেছি যদি প্র্যাকটিস করেন এগুলো পারবেন, এগুলো খুবই ছোট অঙ্ক এবং একটু টেকনিক খাটলে পারা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা ম্যাথের ব্যাপারে একটু কি বললাম। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি, এটা হচ্ছে টোটাল যে আমরা 200 নাম্বারের পরীক্ষা দেই, আপনাদের মানে একটা সেফ নাম্বার হচ্ছে 120, হ্যাঁ 120 প্লাস। মানে প্রশ্ন সোজা হোক বা কঠিন হোক আপনারা চেষ্টা করবেন যেন মানে 60% মার্কস আপনারা রাখেন। এটা মানে 60% মার্কস থাকলে আপনার প্রশ্ন সোজা বা কঠিন যাই হোক আপনার প্রিলিমিনারি আপনি অতিক্রম করে যেতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের ম্যাথ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে একটু করেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। কমেন্টস দেখা যাচ্ছে না। আচ্ছা, সামহাও আমার এখান থেকে কমেন্টসগুলো আমি একটু দেখতে পাচ্ছি না, মাত্র কয়েকটা কমেন্টস দেখতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে বলবেন, আচ্ছা আমি বলার চেষ্টা করব। আচ্ছা, এখনও ম্যাথ নিয়ে কোনো প্রশ্ন আসছে না, আমরা টাইম কিল না করে এরপরে ইংলিশে চলে যাই। হ্যাঁ, আচ্ছা ইংলিশের আগে মানসিক দক্ষতা, সরি মানসিক দক্ষতা হচ্ছে আপনারা 15 নম্বরের প্রশ্ন পাবেন মানসিক দক্ষতা থেকে, এবং যেটা সবচেয়ে আসার কথা এটা হচ্ছে মানসিক দক্ষতার প্রশ্নগুলা মানে একদম বলতে গেলে আপনি 10 থেকে 12টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের থেকেই পেয়ে যাবেন। প্রিভিয়াস ইয়ার থেকে হুবহু না পেলেও হচ্ছে একই টাইপের। হ্যাঁ, সো মানসিক দক্ষতা অনেকে আমরা মনে করি যে আরে মানসিক দক্ষতা আর কি পড়বো এরকম বলে ফেলে দেয়, যে যা আসবে তাই দাগায় ফেলবো। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, কিন্তু পরের দিকে আমি মানে প্র্যাকটিস করছি, তো মানে ফেলে দেওয়া যাবে না। মানসিক দক্ষতায় যদি আপনারা 15তে 12 থেকে 13 মার্কস তুলতে চান তাহলে হচ্ছে অবশ্যই একটা যে কোনো বই কিনে, যে কোনো বই বলতে আমি ওরাকল পড়ছিলাম, যে কোনো একটা বই কিনে মানে সিস্টেম ওয়াইজ ওখানে বেশ কিছু চ্যাপ্টার থাকে, ওই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে ফেলবেন, এবং চেষ্টা করবেন যে যে টাইপের প্রশ্ন আসছে এই টাইপ রিলেটেড অন্য যে ইয়াগুলো আছে প্রবলেমগুলো আছে এগুলো একটু সলভ করে নিতে। তাহলে হয় কি আপনার ব্রেনটা খুলবে, মানে কোন টাইপের প্রশ্ন কিভাবে আনসার করবেন এটা মাথায় ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, এটা এবং এটা অবশ্যই আপনারা কমন পাবেন, মানে একদম 10টা তো কমন পাবেনই, এর বেশিও পেতে পারেন। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ম্যাথ আর মানসিক দক্ষতা গেল, এখন আমরা একটু ইংলিশ নিয়ে বলি, যেটা নিয়ে আমাদের অনেকেরই ভয় থাকে। তো ইংলিশেও টোটাল হচ্ছে 30 মার্কস, না সরি 35 মার্কস। 35 মার্কসের মধ্যে গ্রামার হচ্ছে 20 আর লিটারেচার হচ্ছে 15। এখানে যেটা আমি ইংলিশের জন্য স্পেশালি বলতে চাই, ইংলিশে 2টা বা 3টা সিনোনিম অ্যান্টোনিমস থেকে প্রশ্ন আসে। এটা আগে বলে নিই, যেটা মানে সবার জন্য বেশি কঠিন, এটা একটু বলে নিই। আমার ভোকাবুলারি এত বেশি ভালো না, সো আমার জন্য এটা কঠিন ছিল। আপনাদের যাদের ভোকাবুলারি ভালো তাদের জন্য অবশ্যই মানে গুড লাক, আপনারা পারবেন। আর যারা আমার মতো ভোকাবুলারি পারেন না তাদের জন্য যে টিপসটা আমি দিব এটা হচ্ছে 2টা 3টা প্রশ্ন আসে, এখন তার জন্য আপনি ধরেন ডিকশনারি নিয়ে বসে থাকলেন সারাদিন, বা ভোকাবুলারি সিনোনিমসের কিছু বই পাওয়া যায় বাজারে, এগুলো নিয়ে বসে থাকলেন, এ দিয়ে শুরু করলেন, পড়তেছেন শেষ হবে না, অসংখ্য টাইম কি হবে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা বাদ, সিনোনিম অ্যান্টোনিম পড়ে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। যেটা আপনারা করতে পারেন এটা হচ্ছে যে রেগুলার একটা ইংলিশ পেপার পড়বেন আপনারা। হ্যাঁ, সাধারণত দেখা যায় কি যে যে ইংলিশ ওয়ার্ডগুলা মানে খুব প্রচলন হচ্ছে মানে যে রিসেন্ট পিরিয়ডে এইগুলা রিলেটেড কিছু ওয়ার্ড কিন্তু সরাসরি তুলে দেয়। হ্যাঁ, সো আপনারা পেপার পড়বেন, যেমন ধরেন সামনে যদি আপনি পরীক্ষা দিতে যান 42তম বিসিএস, যে লকডাউন, হ্যাঁ যে কোয়ারেন্টাইন, তারপর হচ্ছে নেপোটিজম, এই ওয়ার্ডগুলো থেকে দেখবেন, আমার কেন জানি মনে হচ্ছে আগামীবার নেপোটিজম ওয়ার্ডটা চলে আসবে, কেন আমার মাঝে মাঝে এরকম মনে হয় এবং আমি ফল পাই। তো আপনারা মানে ইয়াগুলো পড়বেন পেপার। হ্যাঁ, সো এটা পড়লে যেটা হবে আপনার ভোকাবুলারি রিচ হবে, সাথে হচ্ছে আপনি রিসেন্ট জিনিসগুলো সম্পর্কে একটু থাকলেন, ইনফর্মড থাকলেন, ঠিক আছে। এরপরে আসি যে ইংলিশের মধ্যে গ্রামার। হ্যাঁ, এখন গ্রামার এবং লিটারেচার, গ্রামার থেকে 20 নাম্বার আসে, এই 20 নাম্বারের মধ্যে
আমার কাছে মনে হয় মানে আচ্ছা 20 নম্বরের মধ্যে 2টা বা 3টা হচ্ছে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে, দ্য সিনোনিম অর এন্টোনিম। আর বাকি 16-17 যেটা বলতেছি, ওই 16-17-এর মধ্যে আপনারা সবচেয়ে বেশি কমন প্রশ্ন পাবেন যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে হুইচ পার্টস অফ স্পিচ দিস, এই মানে এই টাইপের প্রশ্ন আসবে, কোনটা অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই টাইপের প্রশ্নগুলো খুব বেশি কমনলি আসে। হ্যাঁ, এবং যেটা করবেন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি একটা বলি, যেটা হচ্ছে ওই আগের রুলস, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অবশ্যই 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 খুব ভালো মতো সলভ করে ফেলবেন। এবং হচ্ছে যে রুলসগুলো বারবার আসে, এই রুলসগুলো আপনারা প্র্যাকটিস করবেন, মানে চ্যাপ্টার ধরে চ্যাপ্টারের পিছনেই তো কিছু প্র্যাকটিস থাকে, ওই প্র্যাকটিসগুলো বারবার করবেন। আর হচ্ছে অবশ্যই পরীক্ষা দিবেন, নিজের কাছে নিজে পরীক্ষা দিবেন, অথবা ফ্রেন্ড থাকলে গ্রুপ স্টাডি করে পড়লে তারা একজন একজনকে জিজ্ঞেস করবেন, এভাবে হচ্ছে পড়বেন, প্র্যাকটিস করবেন গ্রামারটা অনেক বেশি। আর গ্রামারের ক্ষেত্রে আমি একটা বইয়ের নাম বলতে চাই, যে আসলে গ্রামার আমি ছোটোবেলা থেকে গ্রামারে খুব ভালো, আল্লাহর রহমতে আমার মানে আমি কখনোই গ্রামার বই আমার পড়া লাগে না, আমার বেসিক ভালো, আমি মানে বই পড়ি না গ্রামারের। হ্যাঁ, তো কিন্তু মানে আমার গ্রামার বই পড়তে ইচ্ছা করে না, খুবই বোরিং লাগে, মনে হয় কি আরে দূরে গেলা কী লিখছে এই টাইপের লাগে, যদিও এরকম বলা ভালো না। কিন্তু আমি বিশেষ প্রিলির যখন প্রিপারেশন নেওয়া শুরু করছি, আমার কাছে একটা বই মানে একজন স্যার আছেন, ওরাকলে আমি কোচিং করেছিলাম ওখানে, সাখাওয়াত স্যার নামে একজন স্যার আছেন। হ্যাঁ, তো ওই স্যারের একটা বই আমি মানে স্যার ওই বই থেকেই প্রশ্ন করতো, আমাদেরকে যে মডেল টেস্ট নিত ওই বই থেকে প্রশ্ন করতো। তো আমি মানে প্রশ্ন দেখার জন্য মেনলি ওই বইটা কেনা। তো বইটা কিনে দেখলাম যে বইটা অনেক বড়, হ্যাঁ প্রায় মনে হয় 1200-1300 পেজ হবে, কিন্তু বইটাতে একটা চ্যাপ্টার আছে যেটা হচ্ছে একদম শুরুতে, যে 99 ইম্পর্টেন্ট রুলস। এই এই রুলসগুলো আমার কাছে মনে হয় যে আপনারা যদি এই 99 রুলসটা মানে পড়ে ফেলতে পারেন, তাহলে আপনি 16-17-এর মধ্যে 14-15 পাওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না, মানে একদম সিরিয়াস। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি বেসিক আমার ভালো থাকলেও কিছু কিছু জায়গায় মাঝে মাঝে খুব খটকা লেগে যেত, যেমন ওই যে ক্লজ আইডেন্টিফিকেশান বা পার্সন স্পিচ আইডেন্টিফিকেশান, যদিও মনে হয় যে খুবই সোজা, কিন্তু প্রশ্ন দেখবেন কি মানে ভুল হয়ে যায়, খুব সোজা মনে হয় কি আরে নাউন তো পারবোই, আরে অ্যাডজেক্টিভ তো পারবোই, এগুলো বুঝেছি না, কিন্তু যখন আপনি সলভ করতে যাবেন তখন দেখবেন যে খুব ছোটোখাটো কিছু ভুল হচ্ছে। হ্যাঁ, তো এই ভুলগুলো যদি ওভারকাম করতে চান, আমার কাছে মনে হচ্ছে এই 99 রুলসটা মানে একদম মানে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমি একদম স্যারের জন্য আমি মন থেকে দোয়া করছি, আমার গ্রামারের যতটুকু ল্যাকিংস ছিল আমি ওইটুকু পড়ে আমি কাটায় উঠতে পারছি। হ্যাঁ, বইটার নাম হচ্ছে মিরাকল ইংলিশ অ্যাপ্লাইড গ্রামার, সাখাওয়াত হোসেন স্যারের বই, আপনারা চাইলে বইটা কিনতে পারেন। আচ্ছা, এটা গেল গ্রামার। এরপর আছেন লিটারেচারটা হচ্ছে আমাদের অনেকের কাছেই অনেক বোরিং লাগে, বোরিং লাগার মতোই আসলে, যেহেতু আমরা সব মেডিকেল সায়েন্স নিয়ে থাকি, টিচার এগুলো পড়ার আমাদের টাইম থাকে না তো, কিন্তু আমার কাছে লিটারেচারটা মানে আমি পড়তে পড়তে আমার কাছে পরের দিকে খুব মজা লাগতো। সো লিটারেচার নিয়ে আপনারা টেনশন করবেন না। লিটারেচারের ক্ষেত্রে যেটা করবেন এটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট মানে রাইটার সিলেক্ট করে ফেলবেন আগে। হ্যাঁ, ইম্পর্টেন্ট রাইটার সিলেক্ট করে শুধু যদি এই ইম্পর্টেন্ট রাইটারগুলোই পড়বেন, পুরো বই পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই, এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন, কিছু ইম্পর্টেন্ট কোটেশন আছে এগুলাই সলভ করবেন। এখন আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট রাইটারের নাম যদি বলতে চাই, তাহলে সবার প্রথমেই যার নাম আসবে আপনারা সবাই জানেন, উইলিয়াম শেক্সপিয়ার। ওনার সম্পর্কে, ওনার বইগুলো সম্পর্কে তো পড়বেনই, সাথে যেটা করবেন ওনার নিজের কিছু হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটা পড়বেন, এবং ওনার ইম্পর্টেন্ট যে ওয়ার্কসগুলো আছে এই ওয়ার্কসগুলোর একটু চেষ্টা করবেন মানে কাহিনিগুলো পড়ে নিতে চেষ্টা করবেন। পুরা বই পড়ার দরকার নাই, শর্ট যে গুগলে সার্চ দিলেই দেখবেন, অথবা ওনার হয় কি ইউটিউবে ওনার বিভিন্ন যে প্লেগুলো আছে এই প্লেগুলার মানে কার্টুনের মতো কিছু নাটক আছে, কার্টুন করে এগুলো বানাইছে আর কি, এগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে মনে থাকবে, আমি এগুলো দেখতাম। আচ্ছা, এরপরে উইলিয়াম শেক্সপিয়ারের পরে ইম্পর্টেন্ট হচ্ছে রোমান্টিক পিরিয়ড। হ্যাঁ, রোমান্টিক পিরিয়ড মোটামুটি যারা আছেন রোমান্টিক পিরিয়ডের রাইটার্সরা ওনারা সবাই ইম্পর্টেন্ট, এবং রোমান্টিক পিরিয়ড থেকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 2-3টা প্রশ্ন চলে আসে, 2-3টা প্রশ্ন। হ্যাঁ, এরপর রোমান্টিক পিরিয়ডের মধ্যে ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, পিবি শেলি, ওনাদের 3জন অবশ্যই খুব ভালো মতো পড়বেন, এবং অন্যান্য যারা আছেন ওনাদেরগুলোও একটু দেখে রাখবেন, এখান থেকেও চলে আসতে পারে। আচ্ছা, এরপরে যদি যাই ভিক্টোরিয়ান পিরিয়ড। হ্যাঁ, ভিক্টোরিয়ান পিরিয়ডটা পড়বেন খুব ভালো মতো, এখান থেকেও প্রশ্ন আসে, চার্লস ডিকেন্স যিনি আছেন চার্লস ডিকেন্স থেকে প্রশ্ন একদম রিপিটেডলি আসে, প্রতি বছরে আসে, নাহলে 1 বছর পর পর আসে। সো ভিক্টোরিয়ান পিরিয়ডটা পড়বেন।
আচ্ছা, লিটারেচারের ব্যাপারে আমি আরেকটা বইয়ের কথা বলতে চাই। এই বইটা আসলে আমি নিজে খুব হেল্প হয়েছি বইটা পড়ে, এই জন্য আপনাদেরকে বলা। এটা হচ্ছে ওই সাখাওয়াত স্যারেরই বই, মিরাকল ইংলিশ লিটারেচার। এই বইয়ের মানে ইম্পর্টেন্স যেটা, এটা হচ্ছে মানে স্যারের পড়ার টেকনিকটা আমার কাছে খুব ভালো লাগতো, যে উনি হচ্ছে প্রথমে ইম্পর্টেন্ট জিনিসটা দেখায়, এরপরে আস্তে আস্তে ভেতরে ঢুকতো। সো এই বইটাতেও যেটা হয়েছে, এটা হচ্ছে এই বইয়ের শুরুতে একটা চ্যাপ্টার আছে যে মোস্ট ইম্পর্টেন্ট 20 রাইটার্স। তো এই চ্যাপ্টারটা যদি পড়ে ফেলতে পারেন, হ্যাঁ, লিটারেচারের মোটামুটি 80% প্রিপারেশন আপনাদের হয়ে যাবে। সো আমি বলবো ইংলিশের জন্য আপনারা যদি আমার কাছে সাজেশন খুঁজেন কি বই পড়বেন, আমি এই দুইটা বইয়ের কথা অবশ্যই বলবো, এবং স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর দুইটা বই আমাদেরকে দিচ্ছে। সো ইংলিশ সম্পর্কে এতটুকুই বললাম। এরপরে একজন কমেন্ট করেছেন, দেখেছিলাম যে বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে বলতে। বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে আসলে বলতে গেলে এই দুইটা হচ্ছে মানে খুবই, কি বলবো, কঠিন, সবার জন্যই কঠিন। কারণ হিউজ সিলেবাস, এটার কোনো নাই, মানে সীমা নাই, কোথা থেকে কতটুকু কী পড়বেন, এরকম মানে খুবই কঠিন সবার জন্য আসলে। সো আপনারা টার্গেট করে পড়বেন যে কোথা থেকে পড়লে আপনি ওখান থেকে নাম্বার তুলতে পারবেন। এক্ষেত্রে প্রথমে বাংলাদেশে যদি আসি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাংলাদেশের সংবিধান। হ্যাঁ, বাংলাদেশের সংবিধান থেকে 3 থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে, 4টা না আসলেও 3টা অবশ্যই আসবে। সো বাংলাদেশের সংবিধান, এবং হচ্ছে এমন না যে আপনাকে মানে সব অনুচ্ছেদ একদম ধরে ধরে পড়ে ফেলতে হবে, এরকম না। আপনি কিছু ইম্পর্ট্যান্ট টপিকস বাছাই করবেন, বাছাই করে আলাদা করে নোট করে রাখবেন। নোট করে রেখে রিভাইজ যখন দেবেন, তখন ওই জিনিসটাই বারবার বারবার পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়বেন। তাহলে দেখবেন যে এগুলোর মধ্যেই কিন্তু কমন চলে আসবে, খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে। আর হচ্ছে শুধু অনুচ্ছেদ না, প্রস্তাবনাটা পড়বেন। এরপরে হচ্ছে যে কয়টা ভাগ, কয়টা অনুচ্ছেদ, এগুলো পড়বেন। এরপরে সংবিধানের যে ইতিহাসটা আছে, এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে, এটা পড়বেন। আর অনুচ্ছেদগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে যে মৌলিক অধিকারগুলো একদম ছোটস্থ রাখতে হবে, মৌলিক অধিকারগুলো একদম ছোটস্থ রাখতে হবে। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং অবশ্যই প্রশ্ন আসবে। এবং আপনারা যদি জেনারেল বিসিএস দেন, লিখিত পরীক্ষার জন্য সংবিধান অসম্ভব ইম্পর্টেন্ট। মানে সংবিধানের আমি বারবার বলতেছি, কারণ সংবিধান আসলেই ইম্পর্টেন্ট, এবং শুধু পরীক্ষার জন্য না, সংবিধান আমাদের সবারই জানা থাকা দরকার, আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, আচ্ছা, এখন সংবিধান গেল। এরপরে হচ্ছে বাংলাদেশের ইতিহাস থেকে কিছু প্রশ্ন আসে। এর মধ্যে ধরেন একদম প্রাচীন যুগ, মধ্যযুগ, এগুলো যদি পড়ে আসেন, এগুলো থেকে সব কিছু পড়ে যতটুকু কমন পাবেন, তার চেয়ে বেশি হচ্ছে 1947 থেকে মানে 1971, মানে পাকিস্তান পিরিয়ড যেটা, এটা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে। সো আগেরগুলো আপনি মোটামুটি একটা পড়ে চলে আসলেও 47 থেকে 71 পর্যন্ত একদম খুঁটিনাটি পড়বেন, যাতে কিছুই মিস না হয়। এবং অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটু ভালো মতো পড়বেন, ওনার সম্পর্কেও প্রশ্ন আসে। আচ্ছা, এরপর ইতিহাসের পরে আমরা যদি যে অর্থনীতি, শিল্প, এগুলাতে আসি, তারপর হচ্ছে যে শিল্পের পরে হচ্ছে কৃষি সম্পদ বা বনজ সম্পদ, পশু সম্পদ, প্রাণী সম্পদ, এগুলা থেকেও মোটামুটি ভালোই প্রশ্ন আসে। কৃষি সম্পদ থেকে খুব বেশি প্রশ্ন আসে, কৃষি সম্পদটা ভালো মতো পড়তে হবে। আর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, হ্যাঁ, অর্থনীতি থেকে যে ওই পোশাক শিল্প, এবং এইগুলো পড়ার সময় করবেন কি, যে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে, এই অর্থনৈতিক সমীক্ষার সাথে মিলাই পড়বেন, একসাথে পড়বেন। মানে বর্তমানে কি অবস্থা, আগে কি অবস্থা ছিল, এখন কোনটা সবচেয়ে বেশি উৎপন্ন হচ্ছে, আগে কোনটা, মানে এভাবে মিলাই পড়বেন, কম্পেয়ার করে পড়বেন। এবং অর্থনৈতিক সমীক্ষা যদি মানে খুবই ইম্পর্টেন্ট। এটা আমার মনে আছে, আমার 38 বিসিএসে অর্থনৈতিক সমীক্ষা থেকে 4টা প্রশ্ন আসছিল। এটা কিন্তু হিউজ, 4টা প্রশ্ন মানে কিন্তু খুব অনেক বেশি। হ্যাঁ, 4টা প্রশ্ন আসছিল। এবং অবশ্যই বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এই দুইটা জিনিস, সংবিধান, তারপর যে বললাম সম্পদগুলা, ইতিহাস, এগুলো মানে এগুলো থেকে প্রশ্ন আসবে, এবং এগুলো যেন ছাড় না যায় আপনাদের। অবশ্যই এগুলো পড়লে কমন পড়বেন। আচ্ছা, এখন অর্থনৈতিক সমীক্ষা আর বাজেট, এই দুইটা হচ্ছে মানে একদম পড়ে সব লাইন টু লাইন পড়ার দরকার নাই। আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করলেই বুঝবেন যে কোন জিনিসগুলো পরীক্ষায় আসে, ওই জিনিসগুলো আপনারা মার্ক করে পড়বেন। এবং যেটা হয়, এটা হচ্ছে যে বাজেট আর সমীক্ষা হচ্ছে গুলাই ফেলে, যে কোনটা বাজেট অনুসারে কোনটা বা অর্থনৈতিক সমীক্ষা অনুসারে কোনটা, এগুলোও কিন্তু প্যাচ লেগে যায়। সো যেটা করবেন, এটা হচ্ছে একটা কাগজে এক সাইডে আপনি অর্থনৈতিক সমীক্ষার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখবেন, এক সাইডে বাজেটের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখবেন, এবং প্রতিদিন এগুলো একবার করে দেখবেন, মানে কম্পেয়ার করে পড়বেন, তাহলে এগুলো ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যেটা বলবো, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স।
প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনবেন এবং পড়বেন। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে কিন্তু অনেক মজা লাগে আমার, আপনাদের কেমন লাগে জানি না। কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো লাগে পড়তে, মানে মনে যে অনেক নলেজ রিচ হচ্ছে এরকম লাগে আর কি। সো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, এটা আপনাদের বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাতেই কিন্তু সাম্প্রতিক বিষয়াবলী থেকে 3 to 4 মার্কসের প্রশ্ন আসে। তো আপনারা যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন তাহলে এই 3 থেকে 4 নাম্বারের মধ্যে মানে 2 নাম্বার অবশ্যই পাবেন। কিছু কিছু আসে একদমই অ্যাটিপিক্যাল, যেগুলো কেউই পারবে না, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। কিন্তু আপনি যদি খুব কমন একটা জিনিস পরীক্ষায় ভুল করে আসেন, যেটা হবে আপনি নিজেরই খুব খারাপ লাগবে যে আর এটা তো একদম কমন প্রশ্ন, একটু হয়তো দেখলেই পারতাম কিন্তু আমি পারি নাই কারণ আমি পড়ি নাই। সো হচ্ছে চেষ্টা করবেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেগুলারলি পড়তে, এবং পড়তে পড়তে না একসময় আপনি বুঝবেন যে এই প্রশ্নটা হয়তো আসতে পারে, কোনটা আসবে না বা কোনটা আসবে আপনি দেখলেই বুঝতে পারবেন একসময়। এটা হচ্ছে পড়ার উপরে এবং আপনি কতটুকু রিসার্চ করতেছেন পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে, এটার উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আচ্ছা, আর আন্তর্জাতিকের ক্ষেত্রে যেটা আসলে বাংলাদেশ নিয়ে আরও অনেক কিছু বলার আছে, অল্প সময়ের লাইভে তো পুরো সব সাবজেক্ট সম্পর্কে এভাবে বলতে পারতেছি না। তবে আপনারা চাইলে আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও 2-1টা ক্লাস নিয়ে কথা বলার জন্য সাবজেক্ট ওয়াইজ। এখন একটু আন্তর্জাতিক সম্পর্কে বলি। আন্তর্জাতিকেও কিন্তু অনেক মার্কস, হ্যাঁ 20 নাম্বার, এটা কিন্তু কম না। আচ্ছা 30 নাম্বার, সরি আন্তর্জাতিকে 30 নাম্বার, এটাও অনেক। এর মধ্যে 3 থেকে 4টা হচ্ছে রিসেন্ট টপিক্স থেকে আসে, এটা তো বললাম আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়বেন। এরপর হচ্ছে কিছু রাজধানী, তারপরে হচ্ছে প্রণালী, এরপরে গুরুত্বপূর্ণ শহর বন্দর, এগুলো থেকে তো আসেই। এরপরে পৃথিবীর যে বড় বড় নেতারা আছেন, বিশেষ করে ইউএসের প্রেসিডেন্টগুলা, হ্যাঁ ইউএসের প্রেসিডেন্ট যারা ছিলেন, সেই একদম প্রথম প্রেসিডেন্ট থেকে বর্তমান প্রেসিডেন্ট পর্যন্ত ওনাদের সবার ইয়াগুলো পড়বেন, হিস্ট্রি। এবং হচ্ছে কিছু কিছু একদম 3-5 স্টার প্রেসিডেন্ট আছেন, আপনারা জানেন কারা কারা, এগুলা ওনাদের সম্পর্কে একদম খুঁটিনাটি পড়ে নেবেন, কারণ এগুলো যদি মিস হয় হচ্ছে আপনারা নিজেদেরকেই ক্ষমা করতে পারবেন না, আর এত সোজা একটা প্রশ্ন মিস করে চলে আসছে। আচ্ছা, এরপরে আন্তর্জাতিকে প্রণালীর কথা বলি। প্রণালীগুলা হচ্ছে অনেকের কাছেই কঠিন লাগে, আমার কাছে একসময় প্রচণ্ড কঠিন লাগতো, কিন্তু প্রণালী পড়ার জন্য একটা খুব সহজ টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আপনারা অবশ্যই ম্যাপ পড়বেন, ম্যাপ, হ্যাঁ মানচিত্র। আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুইটার জন্যই বলতেছি, এই দুইটার জিনিসই মানচিত্র ধরে ধরে যদি আপনারা পড়েন তাহলে এগুলো এত মজা লাগে, মানে পুরাই ম্যাথের মতো। স্পেশালি প্রণালী যেটা আমি পড়ছি আন্তর্জাতিকে, একদম ধরেন এই সাইডে হচ্ছে ইউএসএ থেকে শুরু করে এই সাইডে রাশিয়া পর্যন্ত প্রণালীগুলা কিন্তু আসলে একটা চেইনের মতো, হ্যাঁ কিছু জলভাগ, কিছু স্থলভাগ, কিছু জলভাগ, একদম চেইনের মতো আসে। তো আপনারা যদি সিরিয়ালি পড়েন, একদম ইউএসএ থেকে এভাবে একদম ঢেউ খেলে খেলে আসবে, সিরিয়ালি পড়লে এটা আপনারা আর জীবনেও ভুলবেন না। সো আপনারা হচ্ছে ম্যাপ পড়ার অভ্যাস করবেন, এবং হচ্ছে এটা কিন্তু পড়তে পড়তে অনেক সময় আমাদের বোরিং লাগে, হ্যাঁ কিন্তু আপনি যদি ধরেন পড়তে পড়তে বোর্ড হয়ে গেছেন, তখন ম্যাপটা খুলে একটু দেখেন, তখন কিন্তু আপনার বোর্ডমটা কেটে যাবে। আর যেটা করবেন, ম্যাপ পড়াটা আসলে অনেকেই পারেন না হয়তো, যেটা করবেন এটা হচ্ছে আপনারা ইউটিউবে দেখবেন, অনেক সুন্দর সুন্দর লেকচার আছে ম্যাপের উপরে, হ্যাঁ মানে রিজিয়ন ওয়াইজ ভাগ করে, ধরেন আমেরিকা, এশিয়া, এভাবে রিজিয়ন ওয়াইজ ভাগ করে ইউটিউবে খুব সুন্দর সুন্দর লেকচার আছে, এবং ওখানে একদম কালারফুল ছবি দিয়ে দিয়ে আলাদা করে বুঝাই দিচ্ছে এখানে এটা এখানে। এই জিনিসগুলো আপনারা ইউটিউবে ইউটিউবে ক্লাস করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। এরপরে যে বাংলাদেশের ব্যাপারে একটা কথা বলতে ভুলে গেছি, বাংলাদেশের সীমান্ত, যে এই সীমান্তগুলার খুব সুন্দর সুন্দর লেকচার আছে ইউটিউবে, এই লেকচারগুলো দেখলে মানে এগুলা কখনোই ভুলবেন না। এটা শুধু বিসিএসের জন্য না, আমার কাছে মনে হয় দেশ সম্পর্কে অবশ্যই জানার দরকার আছে, এবং এটা জানা উচিত, সবারই জানা উচিত। মানে সময় পাইলে আমার মানে খুব ভালো লাগতো এগুলো দেখতে, আমার খুবই মজা লাগতো, এখনও মজা লাগে। আচ্ছা, আন্তর্জাতিক প্রণালীর কথা বললাম, রাজধানী এবং আন্তর্জাতিকের ক্ষেত্রেও সে একই জিনিস, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে আপনারা বুঝতে পারবেন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়। সো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু বারবার বলতেছি যে আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কে আসলে খুবই অল্প কথাই বললাম আমি, এগুলো আসলে এত হিউজ, মানে কতটুকু বলবো আর একটা লাইভে, হ্যাঁ আমি চেষ্টা করব যদি আপনারা চান পরবর্তীতে আরও 1-2টা ক্লাস নিয়ে বলার জন্য, হ্যাঁ আমার আসলে বলতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আচ্ছা, এরপরে প্রিলির ব্যাপারে আরেকটা যেটা বলবো, যে যদিও বিশেষের নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থাকবে না, মানে আমাদের ছিল না, আপনাদের কেমন হয় এটা আসলে এখনো বলা যাচ্ছে না। আর যারা জেনারেল দিবেন তাদের ক্ষেত্রে বলবো নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা থেকে আপনার 10 নম্বরের প্রশ্ন আসবে, এবং আপনার প্রশ্নগুলো দেখলেই মনে হবে যে
আর এইগুলো তো একদমই সোজা, এগুলো তো সবাই পারে, দেখে ঠুসঠাস দাগায় দিলেন। যেটা হবে এটা হচ্ছে আপনার 10-এর মধ্যে আপনি মানে নেগেটিভ মার্কস পাবেন, সবটাই ভুল হয়ে যাবে আন্দাজে দাগায় দিলে। সো এটা হচ্ছে একটা পচা শামুক, এখানে আপনার পাকেটে যাবে। আপনি চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার জন্য। এবং হচ্ছে এটার একটা আমি বই পড়ছিলাম, অ্যাসিওরেন্সের ছোট্ট একটা বই ছিল, কিন্তু বই পড়েও মানে আমার 3টার মতো কমন কমন পড়ছিল 38-এ, ওই 3টায় কমন পড়ছে, 3টায় দাগাইছে, আমি বাকি 7টার থেকে মানে তাকাইও নাই, একদম চোখ মেলেও তাকাই নাই, ফালাই দিয়ে চলে আসছি। কারণ আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি কোনোভাবেই নেগেটিভ মার্কস দিব না, হাইস্ট 4 কি 5, এর বেশি যেন আমার নেগেটিভ মার্কস না আসে। ঠিক আছে, কারণ আপনি একটা নাম্বার গেইন করতেছেন, কারণ লোভের জন্য যদি পরে ওই নাম্বারটা আবার ফেলে মানে হারাই ফেলেন, এটা আসলে খুবই দুঃখজনক। সো লোভ করা যাবে না, মানে আন্দাজে একদমই দাগানো যাবে না, এটা হচ্ছে একটা কি পয়েন্ট নাম্বার বাড়ানোর জন্য। হ্যাঁ, আচ্ছা এখন কি জানি, আচ্ছা ভূগোল, হ্যাঁ ভূগোল আর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, এগুলো এইটা থেকে প্রশ্ন মোটামুটি খুবই কমন আসে, এবং আপনি নিজেই পড়ার সময় বুঝতে পারবেন এটা আসবে এটা আসবে, আপনি যেটা বলবেন যেটা মনে হবে আপনার আসবে ওই প্রশ্নটাই কিন্তু আসে পরীক্ষায়। তো এটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট করার দরকার নাই, মোটামুটি একটু দেখে নেবেন, এটার একটা ছোট্ট বই আছে অ্যাসিওরেন্সের, ওইটুক পড়লেই এনাফ, আর কিছু লাগবে বলে মনে হয় না। আচ্ছা, এবং ভূগোল আসলে যেটা হয়, আপনি যদি আন্তর্জাতিক আর বাংলাদেশ পড়েন, ভূগোলটা আলাদা করে পড়ার তেমন একটা দরকার পড়ে না, শুধু দুর্যোগ ব্যবস্থাপনা চ্যাপ্টারটা একটু পড়ে নিলেই হয়। এরপরে আসেন হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের ব্যাপারে আসলে আমার বেশি কিছু বলার নাই, আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট এবং আমরা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, আমরা সবাই আশা করতেছি সাধারণ বিজ্ঞান পারবো। 15-র মধ্যে 12, 13, 14 ইভেন 15 পেয়ে গেলেও এটা খুব অবাক হওয়ার কিছু থাকবে না। সো এটা মোটামুটি আপনারা সবাই বুঝতেছেন, এটা পড়বেন। আর যেটা কঠিন এটা হচ্ছে অনেকের কাছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকটা কঠিন লাগে, এটা আমার কাছেও প্রচণ্ড কঠিন লাগতো, এবং আমি ডিসিশন নিয়েছিলাম যে এটা আমি পড়বই না, মানে একদম ডিটারমাইন্ড ছিলাম পড়বো না। পরে হচ্ছে একটা ইজি কম্পিউটার নামে একটা বই পড়ছিলাম, এটা মোটামুটি ভালোই বইটা, ওটা পড়ে আমার পরে মনে হয় আমার প্রায় 10টার মতো ওই বই থেকে কমন পাইছিলাম। আসলে কমন পাইছি বলতে কি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই ঘুরে ফিরে কিছু প্রশ্ন আসছে বা ওই টপিক রিলেটেড। সো পড়লে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে আপনি কমন পাবেন, এটা এটা শিওর, কিন্তু না পড়লে অনেক কঠিন। এবং এটাতে কিন্তু মোটামুটি ভালোই নাম্বার, 15 নাম্বার কিন্তু একদম ফেল না, মানে ম্যাথে যতটুকু নাম্বার কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে ততটুকু নাম্বার, মানে কম্পেয়ার করে পড়বেন। আপনি মনে করেন যে ম্যাথেই পড়তেছেন, ম্যাথ করতেছেন, কিন্তু যে কি কম্পিউটার তথ্য প্রযুক্তি ফেলে রাখছেন, আসলে কিন্তু দুইটার ইম্পর্টেন্স সমান, কারণ দুইটাতেই 15 নাম্বার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু চিন্তা করে এরপর পড়বেন যে কোনটাতে কতটুকু নাম্বার, আমি কোনটাতে কতটুকু টাইম দিব। আর আরও একটা যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনি প্রথমে মার্ক আউট করবেন যে আপনি কিসে আপনার স্ট্রং আর কিসে আপনি উইক। সো যেটাতে সবার তো আর একই রকম না, তো আপনি যেটা উইক ওটাতে বেশি টাইম দিবেন, আর যেটাতে স্ট্রং ওটাতে কম টাইম দিবেন, এটা আপনি ইন্ডিভিজুয়াল ওটার উপর ডিপেন্ড করতেছে আলাদা আলাদা করে। হ্যাঁ, আচ্ছা এটা তো গেল প্রিলি। আর প্রিলিতে যেটা বললাম যে অবশ্যই 60% মার্কস ক্যারি করার চেষ্টা করবেন, এটা হচ্ছে একটা সেফ নাম্বার, 60%, মানে মোর দেন 60%, 120+। ঠিক আছে, এটাতে প্রশ্ন সোজা হোক বা কঠিন হোক, এটা একটা সেফ নাম্বার। আশা করি এতটুকু যদি পান তাহলে হচ্ছে প্রিলি আপনারা অতিক্রম করে আসতে পারবেন। ঠিক আছে, এরপরে বিশেষ বিসিএস যেটা ছিল আমাদের, ওটাতে তো বাকি সাবজেক্টগুলোর কথা বললামই, এবার মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু যদি বলতে চাই, আমি আসলে 39 বিসিএসের সময় মেডিকেল সায়েন্স পড়ার মতো ওভাবে আমি এনাফ টাইম পাই নাই, কারণ আমার তখনই 38-এর রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সো মেডিকেল সায়েন্স আমি যেটা করছিলাম এটা হচ্ছে আমার মানে আন্ডার গ্র্যাজুয়েশনের যে বইগুলো ছিল এগুলো থেকে ইম্পর্টেন্ট টপিক কিছু বেছে পড়ছিলাম, আর কিছু বেসিক তো ছিলই সাথে, আর 2-একটা বই কিনছিলাম, যেমন ম্যাট্রিক্সের একটা কোয়েশ্চেন ব্যাংক কিনছিলাম, কোয়েশ্চেন ব্যাংকটা পড়তাম, সলভ করতাম। আর সাথে হচ্ছে সাইদ সুজন ভাইয়ের একটা বই বের হয়েছিল আমাদের সময় ছোট, ওটাই পড়ছিলাম। আসলে আমি ওভাবে মানে 39-এর সময় আমি মেডিকেল সায়েন্স ওভাবে জোর দিয়ে পড়তে পারি না, যেহেতু আমি 38 নিয়ে ব্যস্ত ছিলাম। আর আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা আসলে খুব বেশি কঠিন হবে না, 42-এর মেডিকেল সায়েন্স পোর্শনটা। আর যারা একদমই নতুন ইন্টার্ন করতেছেন বা 5th ইয়ারে আসেন এরকম, তাদের জন্য হয়তো একটু কঠিন হবে, যেহেতু বেসিক মেডিকেল সায়েন্স থেকে আপনারা অনেক বছর দূরে আসেন, তারা আস্তে আস্তে আসলে ওই সাইডটা পড়া শুরু করতে পারেন। যেটা হবে এটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য পাবেন, সুবিধা পাবেন, সাথে যদি 42 বিসিএস স্পেশাল হয় এটার জন্য সুবিধা পাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা বলবো লিখিত পরীক্ষা। হ্যাঁ, লিখিত পরীক্ষা তো মার্কস ডিস্ট্রিবিউশন বললামই, এটা হচ্ছে 900 নম্বরের পরীক্ষা হয়। আচ্ছা আমি আগে একটু কমেন্টসগুলো দেখে নিই কিছুটা।
আমি কেন কমেন্টস দেখতে পাচ্ছি না? আমার কমেন্টস সব ব্লক হয়ে আছে। আচ্ছা, আমি লিখিত নিয়ে বলি, আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে আনসার করার জন্য, ঠিক আছে? দরকার হলে আমি কমেন্টে ইন্ডিভিজুয়ালি আনসার দিব, আপনারা চাইলে আমাকে ইনবক্সও করতে পারেন কোনো প্রশ্ন থাকলে। আমি লিখিততে যাই। আচ্ছা, লিখিত পরীক্ষার জন্য যেটা বললাম যে 900 নম্বরের লিখিত পরীক্ষা হয়। যদি আপনি শুধু টেকনিক্যাল দেন 900, শুধু জেনারেল দিলে 900, আবার যদি আপনি বোথ পরীক্ষা দেন তাহলে হচ্ছে টোটাল মার্কসটা 1100 নম্বরের আপনাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু আলটিমেটলি যখন আপনার রেজাল্ট ক্যালকুলেট হবে তখন কিন্তু 900 নম্বরের উপরেই আপনার ক্যাডার পাওয়াটা ডিপেন্ড করতেছে। এখন রিটেনের জন্য আপনার সাবজেক্ট কী কী আছে? সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত ও মানসিক দক্ষতা, এরপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, এবং হচ্ছে টেকনিক্যাল যারা দিবেন মেডিকেল সায়েন্স, ঠিক আছে? এখন যেটা বলতে চাচ্ছিলাম লিখিতর জন্য আমার কিছু মানে কি নোট কিছু বলবো। এটা হচ্ছে লিখিতর জন্য আপনারা অনেকে জিজ্ঞেস করেন কি বই পড়বেন বা কিভাবে পড়বেন। লিখিতর জন্য আসলে কি বই পড়বেন এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি পড়বেন। হ্যাঁ, কারণ বইগুলো বাজারে যে বইগুলো পাওয়া যায়, এই বইগুলো সাধারণত দেখা যায় যে একদম কপি পেস্ট, সবগুলো একই কথাই লিখে দিছে, জাস্ট মানে প্রকাশনের নামটা ভিন্ন, এরকম বেশিরভাগ গাইডগুলোই এরকম হয়। সো কি বই পড়বেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে আপনি কি পড়বেন। সো যে কোনো এক সেট বা 2 সেট প্রকাশনের বই কিনে নেন আপনি, জাস্ট দেখার জন্য যে কী ধরনের প্রশ্ন আসতেছে, কত মার্কসের জন্য আসতেছে, এগুলো দেখার জন্য। হ্যাঁ, এবং আপনি ঠিক করে নেন আপনি কোন সাবজেক্ট থেকে কী পড়বেন। মানে আপনি প্রশ্ন দেখে আগে হিসাব করে নেবেন আপনি কতটুকু পড়বেন, কী পড়বেন, এবং টপিকসগুলো এমনভাবে পড়বেন যাতে একটা জিনিস মানে একটা বিষয় থেকে যদি বাংলা রচনা আসে, ইংলিশ রচনা আসে, বাংলাদেশ বড় প্রশ্ন আসে, আন্তর্জাতিক বড় প্রশ্ন আসে বা ছোট প্রশ্ন আসে, আপনি যাতে সবটাই আনসার করতে পারেন। মানে আপনি সাবজেক্ট ওয়াইজ না পড়ে আপনি টপিক ওয়াইজ পড়েন। যেমন আমাদের 38-এর ক্ষেত্রে যদি বলি, 38-এর ক্ষেত্রে আমাদের তখন তো রোহিঙ্গা সমস্যাটা খুবই একটা হট টপিক ছিল। আমাদের রোহিঙ্গা সমস্যা থেকে আমি 130 নাম্বারের আনসার করছি পুরো 900 নাম্বারের মধ্যে। চিন্তাও করতে পারবেন না, 130 নাম্বার শুধুমাত্র রোহিঙ্গা থেকে আনসার করছি। এর মধ্যে আমি বাংলা রচনা লিখছি, ইংলিশ রচনা না, সরি 130 কেমনে, আরও বেশি। বাংলা রচনা লিখছি 50 নাম্বারের, ইংলিশ রচনা লিখছি 50 নাম্বারের, বাংলা বড় প্রশ্ন, আন্তর্জাতিক বড় প্রশ্ন, মানে এবং যেটা সুবিধা হয়েছিল এটা হচ্ছে আমি একই ম্যাপ, একই ছবি, একই চার্ট, একই উপাত্ত দিয়ে সবগুলাই আনসার করে আসছি। সো এটা হচ্ছে আপনারা মানে আমি প্রথম দিকে এই পড়ার ধাঁচটা বুঝতে পারি না। আমি প্রথমে শুরু করছিলাম হচ্ছে একদম লাইন ধরে ধরে বই পড়তেছি, পরে দেখতেছি মানে আমি শেষই করতে পারবো না। তো পরে চিন্তা করলাম যে এইভাবে না পড়ে আমি টপিক ওয়াইজ পড়ি। যেমন ধরেন রোহিঙ্গা ইস্যুর কথাই ধরেন, রোহিঙ্গা ইস্যু সম্পর্কে আপনি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ে ফেললেন। হ্যাঁ, এভাবে পড়লে হয় কি আপনি যেভাবে প্রশ্ন আসে আপনি আনসার করতে পারবেন। সো রিটেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম এবং হচ্ছে আপনি কিভাবে পড়তেছেন, টপিক সিলেকশন, ঠিক আছে? আর যেটা হচ্ছে রিটেনের জন্য আপনার কারেন্ট অ্যাফেয়ার্স রিটেনের জন্য লাগবে। আপনি রিটেন মানে কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু কিছু জিনিস ইলাবোরেট করে মানে প্রবন্ধের মতো দেয়, এগুলো পড়ে ফেলবেন। এরপর অবশ্যই নিউজ পেপার পড়বেন। নিউজ পেপারে মানে রিসেন্ট টপিক যেগুলো আছে আপনি আপডেট থাকতে হবে। কারণ হচ্ছে আপনাকে প্রশ্নগুলোতে আপনি গদবাঁধা প্রশ্ন না লিখে যদি চার্ট করে দেন রিসেন্ট ডাটাগুলা, তাহলে আপনার নাম্বার অনেক বেশি আসবে। এবং রিটেন পরীক্ষাটা মানে এতটাই বিরক্তিকর, কি বলবো, মানে লিখতে লিখতে 200 নাম্বারের পরীক্ষা একসাথে বসে দেওয়াটা কিন্তু খুব টাফ। এবং এখানে মেইন চ্যালেঞ্জটাই থাকে হচ্ছে ফুল আনসার করাটা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ফুল আনসার করতে পারে না, কারণ হচ্ছে ওই যে গদ বাঁধা লিখতেই থাকে, মানে ভাবে যে 15 নাম্বারের প্রশ্ন আমি 18 পৃষ্ঠা লিখবো বা 20 পৃষ্ঠা লিখবো। আসলে এভাবে কিন্তু নাম্বার উঠে না, কারণ স্যাররা দেখতে চায় আপনার মধ্যে জিস্ট আছে কিনা। আপনি যদি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি আমি লিখতেই থাকেন 20 পৃষ্ঠা, স্যাররা এত কিছু পড়বে না। স্যাররা দেখবে আপনি কি লিখছেন, মানে জিস্ট কিছু লিখছেন কিনা, আপনি মানে প্রেজেন্টেশনটা কিভাবে করছেন, আপনি ছবি দিচ্ছেন কিনা, ম্যাপ দিচ্ছেন কিনা, চার্ট দিচ্ছেন কিনা, এইগুলাই। এবং যেটা আরেকটা কথা বলি, আপনার যদি হুবহু চার্টের উপাত্ত মনেও না থাকে, আপনি কাছাকাছি কিছু একটা লিখে দিবেন। আসলে মানে এটা হচ্ছে একটা কি বলবো, উইটি হইতে হবে আপনাদেরকে, ঠিক আছে? টেকনিক্যাল হইতে হবে। গদ বাঁধা লিখে 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 ওইভাবে আপনি টাইমও ম্যানেজ করতে পারবেন না, প্লাস নাম্বারও ভালো ক্যারি করতে পারবেন না।
আর ভালো ক্যাডার পাওয়ার জন্য 60% মার্কস, যে কোনো সাবজেক্টে 60% মার্কস খুবই ইম্পর্টেন্ট। আপনার পাস মার্কস হচ্ছে 450, মানে আপনি যদি লিখিততে 450 পান 900-র মধ্যে, আপনাকে ভাইবার জন্য ডাকবে। এখন ভাইবার জন্য যেমন আমাদের 38 বিসিএসে 16,000 জন ভাইবা দিছে, কিন্তু এর মধ্যে থেকে ক্যাডার পাইছে কিন্তু মাত্র 2206 জন। তাহলে পাস করে লাভটা কি হইলো? হ্যাঁ, তাহলে যারা রিটেনে বেশি মার্কস পাইছে অবশ্যই তারাই ক্যাডার পাইছে। আচ্ছা, এখন আমি রিটেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে ম্যাপ আঁকা শিখবেন, যেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। যেখানে পারবেন বাংলাদেশের ম্যাপ ঢুকাই দিবেন, মানে ছবি দেখলেই স্যাররা খুব খুশি হয়। এবং কালার করার চেষ্টা করবেন, যদিও টাইম থাকে না কিন্তু চেষ্টা করবেন কালার করার জন্য। বাংলাদেশের মানচিত্র 2 মিনিটে আঁকা শিখবেন, একদম 2 মিনিট ঘড়ি ধরে 2 মিনিটে কীভাবে মানচিত্র আঁকতে হয়, প্রতিদিন একবার করে বাংলাদেশের মানচিত্র আঁকবেন, দেখবেন এটা কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে কিছু হট এরিয়া আছে আমাদের পুরো ওয়ার্ল্ডে, যেটা আন্তর্জাতিকের কথা বলতেছে। হট ওয়ার্ল্ড যেমন হচ্ছে মধ্যপ্রাচ্য, হ্যাঁ, তারপর হচ্ছে যে জিসিসির কান্ট্রিগুলা, এগুলা, এই তারপরে হচ্ছে যে সিরিয়া, ইসরায়েল, এগুলার ম্যাপগুলা একদম হুবহু না পারলেও এগুলার যে মানে ইয়া আছে, মানে অবস্থানগত যে ইয়াগুলা, মানে কোনটা কোন, ধরেন ভূমধ্যসাগরের কোন পাশে কোনটা আছে, বা আরব সাগরের কোন পাশে কোনটা, অ্যাটলিস্ট যদি এটাও দেখাতে পারেন, জাস্ট বক্স করে দেখান, তাতেও কিন্তু আপনার মার্কস অনেক অনেক বেশি থাকবে। কারণ হুবহু কিন্তু ম্যাপ সব এতগুলো মনে রাখা সম্ভব না, কিন্তু কোন পাশে কোনটা আছে, উত্তরে কোনটা আছে, পশ্চিমে কোনটা আছে, কোনটার সাথে কোনটা লাগোয়া, শুধু যদি এইটুকু মনে রাখতে পারেন, এটাও কিন্তু অনেক, এটা এঁকে দিলেও স্যাররা অনেক মার্কস দেয়, যেটা আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া এবং মিয়ানমার এই দুইটা দেশের যে বর্ডার, এই বর্ডারের ম্যাপটা শিখবেন। এরপরে হচ্ছে আলাদা করে কক্সবাজার, মানে রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে যে প্রশ্নগুলো আসে, এটার জন্য কক্সবাজার বা যে টেকনাফের ম্যাপটা শিখবেন। আর হচ্ছে শুধু গাইড না পড়ে কিছু আউটবুক পড়ার চেষ্টা করবেন, রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, বা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কিছু বই পড়ার চেষ্টা করবেন। বই পড়তে না পারলেও হচ্ছে কিনোট সার্চ করে আপনারা গুগল থেকে দেখতে পারেন। বই হয়তো ভাবে পড়া সম্ভব না, কিন্তু কিনোট দিয়ে সার্চ করে আপনারা গুগল থেকে পড়বেন, বিভিন্ন জিনিস পড়বেন। যত পড়বেন আপনার আসলে নলেজ গ্যাদার হবে। আর বিসিএসের জন্য নলেজ গ্যাদার করা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি একটা ভালো ক্যাডার চান। পাস করা কোনো ব্যাপার না, পাস করতে পারবে সবাই, কিন্তু আপনি ক্যাডার চাইলে এবং ভালো ক্যাডার চাইলে অবশ্যই আপনার নলেজ লাগবে। আচ্ছা, এবং আপনি যদি আউটবুক পড়েন, এটা অবশ্যই আপনার লিখিত তো কাজে লাগবে, আপনার ভাইভাতেও আপনার অনেক কাজে লাগবে। এরপরে হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারে রোজ নামচা বই, দুইটা আপনারা যারা বিসিএস দিতে চাচ্ছেন বা দিবেন সামনে, আজকেই কিনে ফেলবেন, আজকে তো আর পাবেন না, কালকেই কিনে ফেলবেন এবং পড়া শুরু করবেন। মানে এগুলো থেকে একদম ইনভ্যারিয়েবলি প্রশ্ন হয়, ভাইভা বোর্ডে তো হয়ই, প্লাস আপনার নলেজও রিচ হবে। আর হচ্ছে সংবিধান তো প্রিলিতে বললামই, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সংবিধান থেকে যে শুধু সংবিধানের প্রশ্ন আসলে আপনি সংবিধান লিখবেন তা না, বাংলাদেশ রিলেটেড যে কোনো প্রশ্নে আপনি যদি সংবিধান ঢুকাই দিতে পারেন, সংবিধানের একটা ধারা ঢুকাই দিতে পারেন, মনে করেন আপনার প্রশ্ন আসলো যে রোহিঙ্গা ইস্যু ভার্সেস মানবাধিকার, এই টাইপের কিছু যদি প্রশ্ন আসে, আপনি যদি শুরুই করেন যে বাংলাদেশের সংবিধানের এত অনুচ্ছেদে বলা আছে যে মানবাধিকার কোন জায়গায় বলা আছে, হ্যাঁ, কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হলে কি হয়, এভাবে যদি আপনি প্রশ্নটা শুরু করেন, স্যার শুধু আপনার ওই ফার্স্ট লাইনটাই দেখবে, আপনি যে লিখছেন সংবিধানের একটা অনুচ্ছেদ, এরপর আর কিছুই পড়বে না, ওটা দেখেই আপনার মার্কস হয়ে যাবে। সো সংবিধান খুবই ইম্পর্টেন্ট, মানে সংবিধানটা আপনি এমনভাবে পড়বেন যেন আপনি কাজে লাগাতে পারেন, মানে মুখস্থ না, কোথায় আপনি অ্যাপ্লাই যাতে করতে পারেন, এভাবে সংবিধানটা পড়বেন, ঠিক আছে? আপনার একদম হু হু করে নাম্বার বাড়বে, ম্যাথের মতো নাম্বার দিবে সংবিধান থেকে। আচ্ছা, এই গেল, এটা তো বললাম, চার্ট ব্যবহার করবেন, ম্যাপ ব্যবহার করবেন। আর বাংলা বা ইংলিশ যে ইয়াগুলা, এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ইংলিশের প্রশ্নগুলা হচ্ছে 200 নম্বরের প্রশ্ন হয় ইংলিশে, সেই ইংলিশের 100 নাম্বার আসে হচ্ছে একটা, মানে 200 নাম্বারের মধ্যে 50 নাম্বার হচ্ছে কম্প্রিহেনশন আসে একটা, আর 50 নাম্বার ফার্স্ট পেপারে, আর 50 নাম্বারের মধ্যে একটা হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন আসে, আর একটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন আসে। তো আমার কাছে মনে হয় আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ি, 25 নম্বরের ট্রান্সলেশনটা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা তো ইংলিশেই পড়ালেখা করছি, মোটামুটি আমরা ইংলিশ পারি। হ্যাঁ, সো হুবহু লিখতে না পারলেও আমরা অ্যাটলিস্ট ভাবানুবাদটা লিখতে পারবো, এবং ওটাতে একদম যে ভুল হইলে আপনাকে 0 দিয়ে দিবে তাও কিন্তু না, হয়তো একটু নাম্বার কম আসবে কিন্তু আপনার নাম্বার আসবে। আচ্ছা, এই তো গেল রিটেন সম্পর্কে। আর কেউ কিছু, আমি তো আসলে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, তো একটু সমস্যা হয়ে গেল, এখনও আমি কমেন্ট দেখতে পাচ্ছি না।
আমি খুবই সরি, আপনাদের কমেন্টের আনসার আমি চেষ্টা করব, মানে লাইভ শেষ হলে আমি কমেন্টের আনসারগুলো দিব, ঠিক আছে? এরপর আমি ভাইভাতে চলে যাই। ভাইবার ক্ষেত্রে আসলে কি বলবো, ভাইভাটা হচ্ছে মানে ভাইভা আসলে পড়ে যে আপনি সব কিছু পড়ে যে ভাইভা ভালো দিবেন বা কিছু পড়ে না যে ভাইভা খারাপ দিবেন, ব্যাপারটা এরকম না। ভাইভা হচ্ছে পুরোটাই আপনার আপনার আপনি নিজেকে প্রেজেন্ট করাটাই হচ্ছে ভাইভা। আপনি কোন জিনিসটাকে, কোন সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, এটাই ভাইভা। স্যাররা আপনার কাছে আপনার কাছ থেকে হঠাৎ জিজ্ঞেস করবে না যে বাংলাদেশের রাজধানীর নাম বলো, বা নাটকগুলোতে যেভাবে দেখায় এটার রাজধানীর নাম বলো, এটার রাজধানী, মানে হাস্যকর করে ফেলে ভাইভাগুলোকে। আসলে ভাইভাগুলো কিন্তু মোটেও এরকম না। আমি জানি না অন্যদের এক্সপিরিয়েন্স কি, আমার এক্সপিরিয়েন্স একদমই ভিন্ন। আমার কাছে মনে হয়েছে স্যাররা এটাই দেখতে চায় যে আপনি কতটা টেকনিক্যাল, আপনি একটা সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করতেছেন, এটাই স্যাররা দেখতে চায়। হ্যাঁ, কারণ একটা দেশের রাজধানীর নাম আপনি নাই জানতে পারেন, এটাতে স্যাররা মাইন্ড করবে না। কিন্তু আপনি যদি ইন্ডিয়ার রাজধানীর নাম না জানেন বা ইউএস এর রাজধানীর নাম না জানেন, এটা অবশ্যই একটা মানে নেগেটিভ জিনিস। হ্যাঁ, কিন্তু আপনাকে যদি একটা অদ্ভুত দেশের নাম জিজ্ঞেস করে, রাজধানী জিজ্ঞেস করবে, এবং স্যাররা আশাও করবে না আপনি এটা পারবেন। স্যাররা এটাই দেখতে চায় যে আপনি যে এই রাজধানীটার নামটা পারতেছেন না, এই জিনিসটা আপনারা কিভাবে স্যারের কাছে প্রেজেন্ট করতেছেন, বা আপনি কিভাবে এই অড সিচুয়েশনটা হ্যান্ডেল করতেছেন, এটাই স্যাররা কিন্তু মেইনলি দেখতে চায়। আমার কাছে ভাইবা দিয়ে এটাই মনে হয়েছে। এবং আপনারা হয়তো অন্যান্য যারা আরও ক্যাডার আছেন ওনাদের সাথে কথা বললেও ঠিক এই জিনিসটাই বুঝতে পারবেন। হ্যাঁ, তো ভাইবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ঠান্ডা থাকতে হবে, কুল। এক্সাইটেড হওয়া যাবে না, মানে হাইপার এক্সাইটেড হয়ে ভাইবা বোর্ডে অনেকে দেখা যায় কান্নাকাটি করে বা কাপাকাপি করে, এরকম হওয়া যায়। আপনি তো ওখানে ওখানে আপনাকে কেউ মারবে না, কেউ অপমান করবে না, আপনি যাবেন, মানে স্মার্টলি যাবেন, বসবেন, স্যারদের সাথে কথা বলবেন, এটাই হচ্ছে ভাইবা, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করে মানে মাথা নষ্ট করার দরকার নাই, কুল থাকতে হবে। আর অবশ্যই আপনার স্যাররা এটা দেখতে চেষ্টা করে যে আপনি কতটুকু নলেজেবল। সো আপনার নলেজটা কিভাবে আপনি স্যারদেরকে কিভাবে দেখাবেন, এটা হচ্ছে আপনার অ্যাটিটিউড দিয়ে আপনি বুঝাবেন স্যারদেরকে যে আপনি নলেজেবল। আবার এমন হওয়া যাবে না যে আপনি স্যারদের সামনে খুবই উদ্ধত হইলেন যে আমি এটা জানি, আমি এরকম না। আপনারা নম্র থেকে মানে যতটুকু স্যারদের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়, এটাই ভাইবা, ঠিক আছে? আর ভাইবার জন্য স্পেসিফিক্যালি ওভাবে পড়া বলতে গেলে যেগুলো হচ্ছে আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে, আপনার স্কুল বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এরপরে আপনার বাবা মা সম্পর্কে, আপনার জেলা সম্পর্কে, এইসব সম্পর্কে স্যাররা জানতে চায়। কারো কারো কাছে ইংলিশেও জানতে চায়, যেমন আমার কাছে আমার বাবা সম্পর্কে ইংলিশে জানতে চাইছিল। ইংলিশ এবং বাংলা দুইটাই ট্রাই করবেন করার জন্য। আর হচ্ছে বাংলাদেশের ইতিহাস, হ্যাঁ, মুক্তিযুদ্ধ, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে টুকটাক জিজ্ঞেস করে। এরপর আপনার হবি জিজ্ঞেস করে, এবং হবি জিজ্ঞেস করলে আপনি যে ধরেন আপনার হবি হচ্ছে বই পড়া, যেমন আমি বলছিলাম বই পড়া আর গান করা। তো আপনাকে বই পড়া যদি বলেন, আপনাকে অবশ্যই কিছু ইম্পর্টেন্ট রাইটার সম্পর্কে জানতে হবে। মানে আপনি যেটা বলেন আপনাকে ওই সম্পর্কে, ওটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। যেমন আপনি যদি বলেন খেলা দেখা, তখন আপনাকে ক্রিকেট ফুটবল এসব নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবে। ইভেন মানে অনেকের চালাকি করে বলছিল যে রান্না করা হবি। তো রান্না করা হবি যারা বলছে, এরকমও দেখা গেছে যে বাংলাদেশের যে কয়েকজন বিখ্যাত রাঁধুনি, যেমন সিদ্দিকা কবির সম্পর্কে জিজ্ঞেস করতে। মানে আপনি যা জান, মানে যেটা আপনি স্যারদেরকে বলবেন এমন কথাই বলবেন যেটা আপনি স্যারদেরকে আনসার করতে পারবেন। মানে স্যাররা যদি আপনাকে ফিরতি প্রশ্ন করে, আপনারা যেন ওটা ট্যাকেল দিতে পারেন, এভাবেই প্রতিটা আনসার দিবেন। এমন মানে নিজের ফাঁদে নিজে পা দিবেন না আর কি। যা জানবেন তাই বলবেন, যা জানবেন না তা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন। না পারলে স্যার সরি আমি পারতেছি না, কিন্তু এটা আন্দাজে বলে মানে ভাইভা বোর্ডটাকে ক্লামজি করে ফেলবেন না। না পারলে নাই, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই মুখে হাসি রাখবেন, ভাইভা বোর্ডে নার্ভাস হওয়া যাবে না, মুখে হাসি রাখতে হবে। আচ্ছা, এই তো ভাইবার কথা বললাম, রিটেন ভাইবা সবই মোটামুটি বলা হয়েছে। আসলে এক ঘন্টার লাইভে এইভাবে সব কিছু তো বলা যায় না, আমি তারপরেও চেষ্টা করছি কিছু কিছু বলার জন্য। আপনাদের কতটুকু উপকার আসতে পারছি জানি না। যদি আপনাদের মানে মনে করেন যে আপনারা আরও কিছু ক্লাস চান, আমি ক্লাস নিব। আমার সামনে আইসোলেশন ওয়ার্ডের ডিউটি আছে, এই ডিউটির পরে আমি যখন কোয়ারেন্টাইনে থাকবো, আমার প্রচুর ফ্রি টাইম আছে। আপনারা চাইলে আমি ক্লাস নিব, আপনারা কমেন্ট করতে পারেন, হ্যাঁ, কোন টপিকে ক্লাস চান বাকি, তাহলে আমি এভাবে টাইম করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আর কথা না বাড়াই, আমার আবার ডিউটি আছে। সো ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর আমি যে কমেন্ট পড়তে পারি না, আমি চেষ্টা করবো ইন্ডিভিজুয়ালি কমেন্টের আনসার দেওয়ার জন্য, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।